বসন্তকালকে ঋতুরাজ বলা হয়েছে ঠিকই, কিন্তু বসন্তকালটা যখনই আসে না আমার মনটা খারাপ হয়ে যায়। একে তো এই টাইমে রোগবালাইয়ের শেষ নেই, আর দ্বিতীয়ত গাছের সমস্ত পাতা ঝরে পড়ে যায়, গাছ একদম ন্যাড়া হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক দেখো যেরকম আমাদের বাড়িতে হয়েছে, পুরো জায়গায় শুকনো পাতা ছড়িয়ে, আর যতই পরিষ্কার করা হয় ততই এরকম নোংরা হয়ে যায়। কেন কি এই যে গাছগাছালি আছে সেই জন্য আর কি। আর আমি এখন গুড়িয়াকে নিয়ে একটুখানি বসেছি, এখন মা মেয়ের টাইম, আর ছেলে গেছে স্কুলে। তো চলো এদিকে রান্না শুরু করে দিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। মেয়ের সাথে অনেকক্ষণ টাইম কাটালাম, এবার রান্নাঘরে এলাম, কেন কি রান্না যদি এতক্ষণে না বসায় আমার ছেলে এসে কি খাবে স্কুল থেকে। তো যাই হোক, রান্নার জন্য এখানে সব সবজিগুলো দেখতেই পাচ্ছ আমি ধুয়ে নিচ্ছি। আজকে হবে হচ্ছে পালং শাকের ঘন্ট। যদিও পালং শাকটা আমি কম দেবো আর সবজিগুলো বেশি থাকবে, এটার স্বাদ কিন্তু অসাধারণ হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো যেরকমভাবে আমি বানাবো বা বলবো। তো সব সবজিগুলো ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে নেওয়ার পর শাকটা ধুয়ে নিচ্ছি। আর শাক একদম অল্প দেবো আমি, একদম বেশি না। তো যাই হোক, এখানে কাটাকুটির জন্য আমাদের যে মেয়েটা আসে সে আজকে এসেছিলো, কালকে আসেনি বলে কালকে আমাদের কেটে নিতে দেখেছিল সবজিগুলো, কিন্তু আজকে ওই কেটে দিয়েছে। এবার আমি বসিয়ে দেবো আস্তে আস্তে। আর আজকে বেশি কিছু হবে না, এই ঘন্টটা হবে মাছের ডিমের ঝোল হবে, সরি মাছের ঝাল তো এর আগের দিন হয়েছে, আজকে ডিমের ঝোল হবে, আর উচ্ছে ভাজা হবে, ব্রকলির তরকারি হবে, ব্যাস। তো চলো ফটাফট করে নিই। আর হ্যাঁ, ডালটা তো হবে, কেন কি ডাল না হলে আমাদের বাড়িতে কেউ খাবার খেতে পারে না। তো প্রথমে কড়াইতে সর্ষের তেলটা দেওয়ার পর 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে ভাজতে দিয়েছি। একটু একটু ভাজা ভাজা হলে সব সবজিগুলো ঢেলে দেবো, ব্যাস হয়ে গেল মশলা। আর কোনো রকম মশলা লাগবে না, নুন হলুদ লঙ্কা গুঁড়ো ছাড়া। আমি কখনো কখনো ভাবি যে বাঙালিরা কত শর্টকাটে রান্না করে, কিন্তু কত টেস্টি হয় রান্নাগুলো। এরকম রান্নার টেস্ট বোধহয় আমি আর কোনো দেশে কোনো জায়গায় পাইনি, বাঙালিদের মতো রান্না। তো যাই হোক, ওরা মশলা তেল সব কিছু কম ইউজ করে, কিন্তু এত টেস্ট হয় খেতে যে কি বলবো। তাই ভাবি যে প্রত্যেক জীবনে যেন আমি বাঙালি হয়ে জন্মগ্রহণ করতে পারি। ওই তো সেদিনের কথা, যখন আমার বিয়ের পর প্রথম আমি এ বাড়িতে আসি, তখন সবাই আমাদের যে আন্টিরা আছে সবাই তো নন বেঙ্গলি। তো তাদের রান্নার স্টাইল আমি দেখে একটু ভয়ই পেতাম, কি আমি যখন রান্না করব তখন সবারই ভালো লাগবে তো। কেন কি আমার শ্বশুর শাশুড়ি মা যতই বাঙালি হোক, এখানে যেহেতু অনেক বছর থেকে আছেন, এজন্য এখানকার মতো কালচার তাদেরকে অ্যাকসেপ্ট করতেই হয়েছে। তো তখন আমার এটা মনে হয় কি যখন আমি বানাবো তখন ভালো লাগবে কিনা, কিন্তু না, এটাতে তো আমি একদম পাস হয়ে গেছি আমার শ্বশুর শাশুড়ির মন জয় করে নিয়ে, কি আমি আমার রান্না আমার শ্বশুর মশাই শাশুড়ি মা সবাই খুব পছন্দ করেন। আর এটাও আমি ভেবেছিলাম কি এখানে আসার পর এরকম একটা ঠেট বাঙালি মেয়ে কি করে এখানকার খাবারও অ্যাকসেপ্ট করবে। কেন কি এখানে তখন কারি চাওয়াল হতো বা রাজমা হতো, লুবিয়া হতো, এই জিনিসগুলো আমি চিনতামই না, তখন চিনতাম না মানে খাইনি কখনো। তো যখন আমি দেখলাম আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ এই ধরনের খাবার, তো তখন আমি আস্তে আস্তে খেতে শুরু করলাম। প্রথম তো খুব কান্না পেত কারি চাওয়াল খেতে, কারির টেস্টই পেতাম না। কিন্তু এখন খাওয়ার পর মনে হয় যে কোন দিন কারি বানানো হবে, আমি ওয়েট করে থাকি। কেন কি কারিটা আমি খুব একটা ভালো বানাতে পারি না, এই জন্য আমাদের আন্টিরা যে ছিল আর কি রান্নার, তারা খুব ভালো বানাতো। তো ওয়েট করে থাকতাম যে কবে কারি হবে। আর দই যদি ঘরে বেঁচে যেত আমি বলতাম ওইটা দিয়ে কারি বানিয়ে নাও। তো এটাই হচ্ছে, আমি এখানে এসে এখানকার রান্না খেতে শিখেছি, আবার এখানে সবাইকে আমার মতো রান্না মানে বাঙালি রান্না খাওয়াতে শিখেছি। এইভাবেই তো সব কিছু পরিপূর্ণ হয়। তোমাদের কি মনে হয়? তো যাই হোক, চলো এবার এখানে ডালটাকে এবার আমি একদম শুদ্ধ দেশি ঘি যেটা আমাদের ঘরের তৈরি, এটার একটা ফোড়ন দেবো, ফোড়ন বা তড়কা যেটাই বলো। তো দেখো তড়কাওয়ালা ডাল কিন্তু আমার বেশ ভালোই লাগে, একটা আলাদা স্বাদ আনে। এই ডাল ফালগুলো আমি আগে বানাতে জানতাম না, কিন্তু অনেক বছর ধরে থেকে তারপরে সবারই দেখে আমি এগুলো শিখেছি আস্তে আস্তে। এখন কিন্তু বেশ ভালোই বানাই, কেন কি আমার হাজব্যান্ডের অরহরের ডাল প্রচণ্ড পছন্দের, আর ও মুগ বা মুসুরির ডাল অতটা ভালো পছন্দ করে না, এই কারণে ওর জন্য আমাকে বানাতেই হয়, তো আমাকে শিখতেই হয়েছে। ও রাজমা পছন্দ করে, এজন্য আমি রাজমা বানানো শিখেছি, লুবিয়া বানানো শিখেছি, যেগুলো আগে আমি জানতামই না।
তো যাই হোক, এখন আমি আসার পর এখানে বাঙালি রান্নাটা কিন্তু বেশিই হয়, যদিও আমার এরকম কোনো বাদ বিচার নেই এখন যে বাঙালি রান্না অবাঙালি রান্না। আমার কিন্তু এখন দুটো রান্নাই প্রচণ্ড ভালো লাগে। যখন বাঙালি রান্না খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে যায় তখন অবাঙালি রান্না খাই, আবার যখন অবাঙালি রান্না খেয়ে খেয়ে একঘেয়েমি লাগে তখন একটু বাঙালি রান্না করি। এইভাবেই কিন্তু আমি দিব্যি আছি। তো যাই হোক, এবার ডিমের ঝোল করছি। দেখতেই পাচ্ছ পরপর পরপর রান্না করে চলেছি। আর তোমরা বলো আমি কাজই করি না, রান্নাই করি না। সব পারি, সব করি, কিন্তু আমাকে করতে হয় না। তোমরা এটা জানি না কেন বুঝতে পারো না, বারবার আমাকে কমেন্টে এরকম বলতেই থাকো। তো এখন দেখো, যখন কাজের দিদি নেই তখন আমাকেই কিন্তু করতে হচ্ছে। তো এরকমই ব্যাপার, যখন তারা থাকে তখন করতে হয় না, কিন্তু তোমরা জানি না কেন নেগেটিভ কমেন্টস করতেই থাকো। তো যাই হোক, এখানে ডিমের ঝোলটা একদম একটুখানি গ্রেভির মতোই করব, কেন কি আমার শাশুড়ি মা একটু গ্রেভি ডিমের ঝোলই পছন্দ করে। আর তো হয়ে গেল ডিমের ঝোল। তো চলো, এবার অনেকক্ষণ বকবক করার পর তোমাদের বলে দিই আজকে আমাদের মেনুতে কি আছে। ভাত, ডিম কষা না, এটা গ্রেভি হয়েছে আর কি, হ্যাঁ কষাও বলতে পারো, আলু দিয়ে। আর এখানে হয়েছে ডাল ফ্রাই, এটা সিম্পল ডাল ফ্রাই, শুদ্ধ ঘিয়ের, যেটা বললাম বাড়িতে বানানো ঘিয়ের। আর এখানে ওই তরকারিটা দেখো, শাক কম আছে কিন্তু এত টেস্ট হয়েছিল না যে কি বলবো। এখানে আমি আমার ছেলের ভাতটা মেখে রেখেছি, কেন কি ওকে খাওয়াতে হবে। আর এখানে ব্রকলি ভাজা, পেঁয়াজ দিয়ে ব্রকলি ভাজা, আর উচ্ছে ভাজাও হয়েছিল। তো চলো, এখানে আমি গুড়িয়াকে খাওয়াচ্ছি, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এবার মেয়েকে খাওয়াচ্ছি। মেয়েকেও আমি ভাত, ডাল, তরকারি, সবজি যা যা হয়, মানে ওর আলাদা রান্না হয়, সেগুলোই একদম মিক্সিতে পেস্ট করে ওতে ঘি দিয়ে ওকে খাইয়ে দিই। আর তার মধ্যে কিন্তু সব রকম সবজি থাকে, রোজ আমি সবজি দেওয়ার চেষ্টা করি মেয়েকে, ছেলেকেও দিই। আর এখানে দেখো, চিকু ওখানে আসার পথে অঙ্গনওয়াড়ি, যেটা বলে না অঙ্গনারী স্কুল পড়ে, সেখান থেকে কারি চাওয়াল এনেছে। ও জানি না ওখানকার রান্না খেতে খুব ভালোবাসে, তো ও যখন স্কুল থেকে আসে, ওর স্কুলের রাস্তাতেই পড়ে আমাদের বাড়ির সামনে, সেখান থেকে ও কারি চাওয়াল, বাচ্চারা খায় বলে ও কারি চাওয়াল এনেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি আমার খাবার, দেখতে পাচ্ছ একদম তরকারি, ডিম আর ডাল, ভাত, আর একটু সামান্য ঘি না ছাড়া আমি তো অচল, এই জন্য। তো চলো ফটাফট খেয়ে নিই। হ্যালো গাইজ, এখন বাজে সন্ধ্যে 7টা। আর রান্না বান্নার পর ভাবলাম তোমাদের সাথে স্নান টান করে আবার ব্লগটা কন্টিনিউ করব, কিন্তু করে ওঠা হলো না এই কারণে, কেন কি মেয়ে বমি করেছিল। তো 2-3 দিন ধরে এরকম মেয়ের হচ্ছে, বমি করে ফেলছে, যেটাই খাচ্ছে, দুপুরে যা খাচ্ছে বমি করে ফেলছে, রাত্রে যা খাচ্ছে বমি করে ফেলছে। তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম, কিন্তু শাশুড়ি মা বললো না, এখন যেহেতু দাঁত ওঠার টাইমে এই প্রবলেমগুলো হচ্ছে, যেহেতু 3-4 দিন 5 দিন থেকে না ওর এরকম প্রবলেম হচ্ছিল কিছুদিন আগে, আবার সেটা বন্ধ হয়ে গেছিল, আবার দেখছি এখন থেকে হচ্ছে। তো মাম্মি ওটাই বললো কি এখন দাঁত ওঠার টাইম বলে, কোনো কোনো বাচ্চার বমির সাথে হয়, কোনো কোনো বাচ্চার প্রচন্ড লুজ মোশন হয়, তখন থেকেই হয় আর কি জিনিসগুলো দাঁত ওঠার জন্য। তো যাই হোক, চলো ব্লগটা এখন শুরু করছি। আর তারপরে চিকুকে পড়াতে বসিয়ে দিলাম, শুরু করছি মানে আমি তোমাদের সামনে এসছি এতক্ষণ পর, আর চিকুকে পড়াতে বসিয়েছিলাম, আর মাম্মি এখন বসেছে ওকে নিয়ে। তো আমি এখন যাব চিকেন বানাতে, পাপা চিকেন এনেছে তো ডিনারের জন্য। তো চলো চিকেন বানাবো। আর চিকেন আমার শাশুড়ি মা খায় না, তো শাশুড়ি মায়ের জন্য ডিম আছে দুপুরের রাখা, আর আমাদের জন্য চিকেন বানাবো। তো চলো ব্লগটা শুরু করছি, শুরু তো অনেকক্ষণ আগে থেকেই করে দিয়েছি, ব্লগটা এখন দেখতে থাকো। চিকেন বানাবো, তো চলো। আর চিকেন বানাবো, তবে চিকেনটা হালকা করে বানাবো, আর একদম হালকা পাতলা। তো চলো। বল দাদা, পড়ে যাবে বাবারে, মেয়েটা গেল রে। তুমি বলো না সেন্দি হচ্ছে, পড়ে যাবে চিকু, দাদা কোলে বুনু দোলে। আচ্ছা দাদা বলতে বলো, দাদা বলতে বলো, পেটটা দেখা যাচ্ছে, বলো দাদা, ও স্লিপ মারছে না ও বেচারা, বলো দাদা দাদা। ও অতিষ্ঠ হয়ে যাচ্ছে দাদার অত্যাচারে, এখনো করে না এগুলো ফটাফট।
তো চিকু পড়তে পড়তেও ব্রেক নেয়, ওর বনুর সাথে খেলে ঠেলে আবার পড়তে বসে, এরকম হয়ে গেছে। আর বাচ্চাদেরকে আমি অত প্রেশারও দিই না, একটু খেলে ঠেলে নিলে ওদের মাইন্ডটাও ফ্রেশ থাকবে। তো চলো আমি কিচেনে চলে এসেছি, এবার রান্না করব। সব কেটে কুটে রেডি করে দিয়েছে আন্টি। আর আলু দেবো, একদম হালকা পাতলা মুরগির লাল ঝোল বানাবো, যেটা আমাদের বাঙালিদের কি বলবো স্বর্গীয় খাবার। তো চলো ফটাফট বানাবো। আর এখানে সব কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, চিকেনটা ধুয়ে রাখছে। এখানে বোধহয় 1.5 কেজি মতো চিকেন আছে, পুরোটা বানাবো না, একটুখানি বানাবো, একটুখানি রেখে দেবো, পরে যখন হবে অন্য কিছু রেসিপি বানিয়ে নেবো। এক নাগারে একই ধরনের রেসিপি খেতে ভালো লাগে না, তো এই জন্য। তো চলো রান্নাটা আর কি শেয়ার করবো, ফটাফট করছি, দেখতে থাকো। তো বাস প্রেসারে একটা সিটি নিয়ে রেডি হয়ে গেছে, মানে মাংসটাকে কষিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি আমি। এতে খুব ভালো সুসিদ্ধ হয় আর একটা ভালো মানে গন্ধ আসে মাংসতে, মানে চিকেনে। অবশ্যই ট্রাই করে দেখবে আমার মতো। চিকেনটাকে খুব একটা কষিয়ে সেদ্ধ না করে হালকা ওই 70% করে বা 80% করে প্রেসার কুকারে একটা কি দুটো সিটি দিয়ে দাও, অসাধারণ খেতে লাগে। বাস তৈরি হয়ে গেছে লাল ঝোল, কিরকম লাগলো জানিও। তো চলো এখানে ফটাফট ডিনারটা করে নিই, তারপর আসছি। তো গাইজ আজ হচ্ছে নেক্সট ডে। কালকে রান্না টান্না করার পর, খাওয়া দাওয়ার পর আর কন্টিনিউ করতে পারিনি, কারণ কি তারপর শুয়ে পড়েছিলাম গুড়িয়াকে নিয়ে। আর সকালবেলা উঠে দেখি এরকম হাল, মানে ভেতরে ভেতরে জ্বর তো আছেই মনে হচ্ছে। আর এখন যেহেতু এরকম বললাম না, ফ্যানও চালাতে হচ্ছে, ঢাকাও নিতে হচ্ছে, এক ঠান্ডা গরম একটা ব্যাপার, এই কারণে এই জিনিসটা হয়েছে। তো যাই হোক, চলো ব্লগটাকে এখন আমি শেষ করতে এলাম, কেন কি কালকে আমি শেষ করতে পারিনি। আর আজকে সব রান্নাবান্না হয়ে গেছে, আজকে আর কোনো ব্লগ দেবো না, কালকে থেকে আবার ব্লগ চালু হবে। তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।